আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, যে তিনি সেনাপ্রধান এবং সিডিএস কে বলে গেছেন, আমি দেশে থাকি বা বিদেশে থাকি, আমার আর কোনো অনুমতির প্রয়োজন নেই। যে তিনটে বর্ডার রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমার, এই তিনটে বর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনারা প্রয়োজনীয় অ্যাকশন নেবেন। অর্থাৎ উনি যুদ্ধের একটা আগাম বার্তা সেনাবাহিনীকে দিয়ে দিলেন যে প্রয়োজনে আপনারা যুদ্ধ করতে পারেন। তারপরই এই তড়িঘড়ি বা মায়ানমার এবং আমাদের ভারত সীমান্তে নোটাম জারি করা হয়েছে। তো এই 1300 বর্গ মাইল জুড়ে যে আপনার এগুলো হবে, মিসাইল টেস্টিং গুলো হবে, সেই মিসাইলগুলো কিন্তু সব কটা হচ্ছে ব্রহ্মোস এবং পিনাকা, যে খবরটুকু পাওয়া যাচ্ছে। এদিকে ইস্টার্ন কমান্ডের এই মিটিং এর পরই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ মানে নর্থ ইস্টের দিকে, আর একটা হচ্ছে মায়ানমার সীমান্তে। মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করছে এবং মায়ানমার দিয়ে এখানে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীদের। সাধারণ মানুষ তো ঢুকবে না, সন্ত্রাসবাদীদের। তেমনি সমানভাবে মানে প্রহরা রাখা হচ্ছে নেপাল সীমান্তে। মানে সবকটা সীমান্তে একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা যাকে বলে, লাল সতর্কতা জারি করা আছে। এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে তিনটে হারকিউলিস বিমান, যুদ্ধ বিমান, মানে হারকিউলিসের যুদ্ধ বিমান, এগুলো হচ্ছে মালপত্র বয় এবং সৈন্য নিয়ে আসার জন্য। আমাদের আশঙ্কা বা আমাদের মানে এজেন্সিগুলোর আশঙ্কা যেটা, সেটা হচ্ছে তারা আবার এডি সিস্টেম বসাতে আসছে, মানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে আসছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল আমাদের পাকিস্তানেও, সে চাইনিজ এয়ার ডিফেন্স ছিল, আমেরিকান এয়ার ডিফেন্স ছিল। এই চাইনিজ এবং আমেরিকান এয়ার ডিফেন্সকে ভেদ করে আমাদের ব্রহ্মোস কিন্তু পাকিস্তানকে আধমরা করে ছেড়ে দিয়েছিল। সে আপনাদের মানে মিডিয়া কি বললো না বললো, তাতে তো সত্য তো কখনো চাপা থাকে না, আধমরা করে ছেড়ে দিয়েছিল। যে যদিও আমি সমর্থন করি না, আমি বলি যে সাপের মাথা কেটে দেওয়া উচিত, তাকে পুরোপুরি মেরে দেওয়ার দরকার ছিল। এই যে অর্ধেক মেরে ছেড়ে দিল, এখন পাকিস্তানকে আবার আমেরিকা আবার চাগার দিচ্ছে। এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভারতবর্ষের সীমান্ত এলাকায় গত পরশু দিনকে আবার ঘোরাফেরা করতে দেখা গেছে, মানে সীমান্তের কাছাকাছি এসেছিল। ফলে পাকিস্তান আবার ভারতবর্ষকে উস্কাচ্ছে। এদিকে উস্কাচ্ছে মানে আমেরিকা উস্কাচ্ছে। এদিকে আমেরিকা এখানে 165 জন সেনা পাঠিয়েছে এবং হারকিউলিস বিমানে যেটা হয়, হারকিউলিস বিমানে হাম্বি টাম্বি ট্যাঙ্ক ফ্যাঙ্ক এডি সিস্টেম ফিস্টেম এইগুলো নিয়ে আসা হয়। আশঙ্কা করছে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা আশঙ্কা করছে যে এডি সিস্টেম লাগানোর জন্য, যেহেতু ভারতের চোখ রয়েছে রংপুর এবং চট্টগ্রামের দিকে, তাই চট্টগ্রামে এই সমস্ত এডি সিস্টেম লাগানো হয়েছে। এরা সমস্ত হোটেলে ঢুকছে, হোটেলে চেক ইন করছেন, সে তার ভিডিও প্রকাশ্যে এসছে। তো ওই ভিডিও তো আমি লাগাই টাগাই না, ভিডিও লাগালে অনেক সমস্যা হয়। তো এই সমস্ত কিছু হচ্ছে। তো এর মধ্যে আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আবার বন্ধুত্বের বার্তা দিচ্ছেন। তিনি বলছেন আমাদের ট্রেড নেগোসিয়েশন চলছে এবং খুব শীঘ্রই আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে। প্রধানমন্ত্রীও রেসিপ্রোকেট করেছেন, কিন্তু মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প বলে উনি আর বলেননি, কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্পের এক হাতে চাকু থাকে, এক হাতে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে থাকে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষ কোনোদিনই বিশ্বাস করে না এবং মানে এখন আর বিশ্বাস করছে না। এবং এই যে ট্রেড ডিল আমি যেটা বলছি, সেই ট্রেড ডিল কিন্তু কখনোই সাইন হবে না যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছে। সব থেকে দুঃখের ব্যাপার যেটা হলো, বাংলাদেশের মানুষ
বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থায় পড়ে গিয়েছে যে কতটা দুর্ভাগ্যজনক আমরা বসে বসে ভারতবর্ষে ভাবি যে সে দেশের মানুষ চায় যে অন্য দেশ তাদের দেশ আক্রমণ করুক। এটা যে কতটা দুঃখজনক এবং মানে পরিস্থিতির আঁচ করা যায় যে এটা দেখেই, এটা শুনেই যে একটা দেশ কতটা বিপদে রয়েছে, তার সাধারণ মানুষ তার সরকারের উপরে কতটা বিরক্ত। আর ইউনূস তিনি একটা সেফ প্যাসেজ চেয়েছিলেন ভারতবর্ষের কাছে। সেফ প্যাসেজ ভারতবর্ষ দেবে না বলে মানে কিছু জানায়নি, হ্যাঁও বলেনি নাও বলেনি, শুধু বলেছে শুধু আপনার থেকে এর দরকার, মানে সব কি মৌখিকভাবে হয়, আপনারা লিখিতভাবে কিছু হয় না, আপনারা লিখিতভাবে পাঠান, লিখিতভাবে কোনো প্রস্তাব পাঠায়নি। এদিকে আবার ওয়াকার যে ড্যামেজটা হয়েছে, সেই ওয়াকারুজ্জামান আপনারা জেনারেল, তিনি ভারতবর্ষে আসার একটা করেছিলেন, মানে আবেদন করেছিলেন ইউনূসের কাছে। ইউনূস দেখেছে যে আমি যখন যেতে পারছি না তখন আমি জেনারেলকেও আমি যেতে দেবো না, ফলে ওয়াকারকে অনুমতি দেওয়া হয়নি। ওয়াকার তারপরে একটা লম্বা চওড়া একটা মেল পাঠিয়েছেন আমাদের ভারতবর্ষের যিনি সেনাপ্রধান আছেন দ্বিবেদী সাহেব, তার কাছে। তাতে তিনি যা লিখেছেন তার সারমর্ম হলো যে আমার হাতে আর কিছু নেই, কিন্তু আমি ব্যারাকের বাইরে আমার সেনাকে যেতে দিচ্ছি না, আমার সেনা এখানে রয়েছে, আমি দেশের এই সমস্ত যারা রয়েছে, যারা কুকর্ম করছে, তাদের সঙ্গে আমার কোনো সংস্রব নেই, আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার বক্তব্য হলো এবং ভারতবর্ষের বক্তব্য হলো, আপনার যদি সত্যি এরকম যদি পাপবোধ জেগে থাকে, তাহলে আপনি দেশের মানুষকে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন, এটা জানিয়ে যে ভাই আমি এর মধ্যে নেই, আমি যা করেছিলাম আমি ভুল করেছিলাম, আমি এদেরকে সমর্থন করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি আমার ভুল শোধরাতে চাই। অথবা এটা করুন, অথবা আপনি মার খান। এখন যে অবস্থা হয়েছে, মার্কিন ডিপ স্টেট এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। মার্কিন ডিপ স্টেটের একটাই চেষ্টা, সেটা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটাকে খতম করে দাও। খতম করে দাও কি অর্থে? যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আক্রমণ করে বাংলাদেশটাকে গুঁড়িয়ে দিই। এখন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে। আমার আশঙ্কা, পাকিস্তানে যতগুলো মার্কিন সৈন্য বডি ব্যাগ হয়েছে, মার্কিন সৈন্য মারা গিয়েছে, এবার বাংলাদেশের বুকেও তেমনি কিছু মার্কিন সৈন্য মারা যাবে। 165 জন মার্কিন সৈন্য দিয়ে তো আর যুদ্ধ লড়া যায় না, ডিভিশন ডিভিশন লাগবে, সৈন্য লাগবে। তাছাড়া বঙ্গোপসাগরে এখন যৌথ মহড়ার নামে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় গতকালকে পুতিনের সঙ্গে এবং শি জিনপিং এর সঙ্গে মোদিজির ফোনে মানে ভিডিও কলিং এ তাদের কথাবার্তা হয় এবং তিনজনে মিলে ঠিক করেছে যে আগামী কিছুদিনের মধ্যে এই একটা মানে আয়োজন করে কোন রকমে এই তিনটে দেশ সবাই মিলে তাড়া করে এদেরকে ভাগাবে। আর ওপাশে ইরানকে বলা হয়েছে তোমরা হুতিকে অ্যাক্টিভ করো, যাতে রেড সিতে যখনই এই শিপগুলো যখন ফেরার চেষ্টা করবে রেড সি দিয়ে, তখন রেড সি দিয়ে যেন তাদের উপরে মিসাইলগুলোকে মারা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা আশা করছেন যে কবে নাগাদ যুদ্ধ হতে পারে, সেটা আমি বলতে পারবো না কবে নাগাদ যুদ্ধ হতে পারে। তবে খুব একটা বেশি দেরি, আমার বলেছি না, খুব একটা বেশি দেরি হবে না। এন্ডের দিকেই হয়তো একদিন রাত্রিবেলা দেখবেন যে দুমদাম একদম পটাকা ফাটতে শুরু করে দিয়েছে। সেটা খুব একটা সময়ের ব্যাপার। এখন 3 সেনাপ্রধান নিজেদের মধ্যে সিডিএস তাদেরকে নিয়ে বসে এখন চূড়ান্ত প্ল্যানিং করছেন যে কোন দিক দিয়ে কি করা যায়। তবে দুর্ভাগ্য বাংলাদেশের যে বাংলাদেশটা ইউনূসের হাতে পড়েছে এবং ইউনূস সেই বাংলাদেশটাকে একদম বর্গা দিয়ে দিয়েছেন ডিপ স্টেটের কাছে, আমেরিকার কাছে। এবং আমি বহু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক খেলার মাঠ, এবং সেই আন্তর্জাতিক খেলার মাঠ বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে। এর মধ্যে পাকিস্তান ঢুকে পড়েছে, আমেরিকান সৈন্য ঢুকে গিয়েছে এবং আর কিছুদিনের মধ্যে টার্কিশ ড্রোনগুলো ঢুকবে
ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য। তার জন্য ভারতবর্ষ সমস্ত রেডি করে রেখেছে, যেটুকু বাকি আছে আগামী 7 দিনের মধ্যে সেগুলো রেডি হয়ে যায়। মানে এডি সিস্টেম বসানোই ছিল, আরো এডি সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আকাশ তীরকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ওই জিপিএস সিস্টেম, মানে পাকিস্তান হারলো কেন? পাকিস্তান হারলো একটাই কারণে, আমেরিকা হারলো, চীন হারলো একটাই কারণে, তারা সমস্ত জিনিসটা তৈরি করে রেখেছে জিপিএস সিস্টেমের উপরে। আর ভারতবর্ষ জিপিএস সিস্টেমের উপর করে না, ভারতবর্ষ নিজস্ব একটা এয়ার ডিফেন্স তৈরি করেছে। সেই এয়ার ডিফেন্সটা হচ্ছে নাম হচ্ছে আকাশ তীর। এই আকাশ তীর হচ্ছে কি, ধরুন আমি আগেও বলেছি আপনাদের, একটা গ্লোবে যদি আপনি দেখেন, যদি গ্রিনল্যান্ড আর যদি আপনি একে দেখেন, আফ্রিকাকে দেখেন, তাহলে দেখবেন আফ্রিকা ছোট, গ্রিনল্যান্ড বড়। কিন্তু সেটাকে যদি আপনি ফ্ল্যাট করে দেন ম্যাপটাকে, সেখানে ঠিক তার উল্টো দেখাবে। তো আমাদের যেটা এটা আকাশ তীর যেটা করা হয়েছে, সেটা ম্যাপটাকে ফ্ল্যাট করে করা হয়েছে, আর জিপিএস সিস্টেমে গ্লোব হিসেবে করা হয়েছে। ফলে জিপিএস এর সিস্টেম অনুযায়ী যে এডি সিস্টেম গুলো বসানো হয়, আকাশ তীর সিস্টেমে যখন গিয়ে মারে, তখন তাকে ডিরেক্ট করতে পারে না, গিয়ে লক্ষ্যবস্তু দিয়ে একেবারে গিয়ে মেরে আসে। এখন ব্রহ্মস যদি মারে, আগে মনে করেছিলাম পিনাকা টিনাকা মেরে হয়তো ছোটখাটোর উপর দিয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, যে বাংলাদেশের মাটিতে ভারতবর্ষের ব্রহ্মস পড়বেই। এটা এখন শুধু সময়ের অপেক্ষা। এর বেশি আমার পক্ষে আর রাষ্ট্রীয় স্বার্থে জানানো সম্ভব নয়। আপনারা সবাই ভালো যে ভারতের সাথে যে আপনি যুদ্ধটার কথা বলেন, আপনি 7 সিস্টার্স দখল করেন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই আমি কয়েকটা রিলসে দেখি আর কি, বিশাল বড় একটা মানে দৈত্যের সামনে গিয়ে ছোট একটা বিড়াল অনেকক্ষণ ধরে এরকম করছে। যখন একটু দরজাটা খুলে দেওয়া হলো, হ্যাঁ, তখন ওই বিড়ালটা কাইমাই করে দৌড় মারলো। আমি আমার নিজেদেরকে বিড়াল বলছি না। দেখেন ভাই, ভারতের সাথে প্রথম ব্যাপার হচ্ছে, আমি আমেরিকার সাথে যুদ্ধ করতে যাব কেন, ভারতের সাথে যুদ্ধ করতে যাব কেন? আমার 1,75,000 সৈন্য মনে হয় নাই, এরকমই সামথিং আমাকে একজন ডিজিএফআই অফিসার বলছিলেন আমাদের সৈন্য সংখ্যা কত, আমাদের আর্মি অফিসারই বা কত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে ভারতের 7 সিস্টার দখল করব, যদি ভারত সিরিয়াসলি আমাদের এইসব কথাবার্তা সিরিয়াসলি নেয়, ওরা যদিও আমাদের এইসব কথাবার্তা শুনে হাসে, ওরা আমাদের কথা সিরিয়াসলি নিলে কি হবে আপনি একবার কল্পনা করতে পারেন? আপনি একদিকে ভারতের আধিপত্যের কথা বলেন, অন্যদিকে আপনি 50,000 টন চাল আনেন, ডিম আনেন, চিনি আনেন। আমি আপনাকে একটু আপনাকে কয়েকটা জিনিস দেখাই, পার্সপেক্টিভ দেখাই। আমাদেরকে মানে খুবই একটা শব্দে ট্যাগ করা হয়, রাসেল ভাই, কি শব্দে ট্যাগ করা হয়? আমি যদি জাস্ট এই পার্টিকুলার জায়গাটা ধরে একটু আগাতে থাকি, ধরে আগাই, তাহলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ফেসিজমের মূল উৎপত্তি বা যেসব কনসেপ্ট আপনারা সবাই জানে, যে মুসোলিনির ফেসিস্ট পার্টি, ইটালি সেই পার্টি, এবং উগ্র জাতীয়তাবাদ ছিল ফেসিজমের সবচাইতে বড় অস্ত্র। বাংলাদেশের এই সংবিধানকে পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ কে করে? জিয়া রহমান। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই গানটা কিন্তু কাইন্ড অফ মানে দেশপ্রেমের গান মনে হতে পারে, ইজ কাইন্ড অফ এ ফেসিস্ট সং। আসলে কেন, সেটাতে আমি আসছি। ফেসিজমের মূলনীতি যেগুলো আছে, সেটা হচ্ছে র্যাডিক্যাল জাতীয়তাবাদ। আমি ছাড়া আর কিচ্ছু নাই, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, বাকি সব খারাপ। ঠিক আছে, 1 নাম্বার। ফেসিজমের আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসিজম একটা কাল্পনিক শত্রু বানায়। সে কখনো শত্রু বানায় হচ্ছে ইম্পেরিয়ালিজমকে বানায়, সে কখনো শত্রু বানায় হচ্ছে ওয়েস্টার্ন বুর্জুয়াকে বানায়, সে কখনো শত্রু বানায় হচ্ছে তার পাশের দেশকে বানায়, সে কখনো তার পুরনো সাম্রাজ্য ফিরে পাবে বলে যারা দখল করেছে তাদেরকে শত্রু বানায়। আমরা মুসোলিনি যেমন আপনার সে ইথিওপিয়া মনে হয় দখল করেছিল, তারপর হচ্ছে যে রোমান সাম্রাজ্যকে সে আবার পুনর্জাগরণ করবে। সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সামরিক শক্তি সে বৃদ্ধি করতে চায়, এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে একটা কাল্পনিক শত্রুকে কল্পনা করে সাধারণ মানুষকে এটা বোঝাতে চায় ও তোমার শত্রু। এটা হিটলারের মধ্যে ছিল, এটা মুসোলিনির মধ্যে ছিল। এই যে এখন আমি কথাগুলো বললাম, এই কথাগুলো নিজুম মজুমদারের কথা না,
কোনো মানুষ খালি বললেই হবে, এখন গুগলে গিয়ে বললেই হবে ফ্যাসিজমের মূল নীতিগুলো কি কি, তাহলে এই আমার কথাগুলোই বের হয়ে আসবে। এখন হিটলার কি করেছে? হিটলার বলেছে যে ইহুদিরা সমস্যার মূলে, তাদেরকে নিধন করো, মারো, এবং জার্মান এগিয়ে যাবে, জার্মানের উপরে কিছু নাই, জার্মান খালি দখল করবে। এই তো হিটলার করেছে। মুসলিনি এক কাজ করেছে, সেও এরকম আফ্রিকান কান্ট্রি দখল করেছে, আশেপাশের দেশগুলোকে সে দখল করে জাতীয়তাবাদ করে ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে। সে যেটা করে, সে মনে করে যে তার সবচাইতে বড় শত্রু হচ্ছে প্রেস, সে প্রেসকে দমানোর চেষ্টা করে। সে যেটা করে, সে আবার নতুন করে তার সৈন্য সামন্ত বাড়াতে থাকে, সামরিক শক্তি বৃদ্ধি করে, এবং তার সবচাইতে যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে সেটা কাল্পনিক শত্রু তৈরি করে। আমাদের দেশে যা কিছু হচ্ছে আপনি এগুলোর সাথে মিল পান। ভারত, কথায় 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 ভারতের আধিপত্য, ভারতের আধিপত্য। মায়ের পেট থেকে পড়ার পরে শুধু বাংলাতে কাচ্ছি। এরপরে মানে 3 বছর বয়স থেকে ইংরেজি ছিল আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্যান্ট পরেছি, শার্ট পরেছি, স্যুট পরেছি, মুভি দেখেছি ইংরেজিতে, ইংরেজিতে একটু ভুলভাল কথা বললে সেটা নিয়ে অপমানের কোনো অন্ত ছিল না। আমার বাবা আমাদের 5 জন শিক্ষক রেখেছে ইংরেজির উপরে, কেউ ক্রিয়েটিভ রাইটিং শিখাতেন, কেউ এটা শিখাতেন। এই যে যদি আধিপত্য হয় তাহলে তো এই দেশে হচ্ছে মার্কিন ইঙ্গো আধিপত্য। এই দেশের আমাদের দেশের ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ করে ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা নির্ধারণ করে আমেরিকা। আমাদের দেশের ব্যবসা সমস্ত কিছু আরএমজি ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্ট যে আছে, আরএমজি, সমস্ত কিছু যায় হচ্ছে ইউরোপে। ওই টাকা পয়সা, আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা থাকে আমেরিকার ফেডারেল ব্যাংকে। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমাদের দেশের মুক্তিযুদ্ধ, এগুলো সমস্ত কিছু নির্ভর করেছিল পশ্চিমারা কি মুভ নিবে সেটার উপরে। তো চোখের সামনে যখন আমি রিয়েল আধিপত্য দেখতে পাচ্ছি, আমি কেন আমেরিকাকে কোনোদিন বলি না যে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কেন একমাত্র ওই বামপন্থীরা ছাড়া কেউ কথা বলতে শুনি না কেন? কৌ 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 করে কথা বলে, তারাও আবার যদিও মস্কো বা আপনার চায়নাতে বেশি হলে এখানে ছাতা ধরে। কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানে বোঝা গেল যে ভারত আসলে আধিপত্য না। ভারত আপনি কি করেছে? ভারত তার নিজের মুভি করেছে। ভারতের বাইরে হিন্দি ভাষাতে কেউ কথা বলে? ভারত কি চায়নাতে গিয়ে ইংরেজি দেখাতে বাধ্য করে? ইংল্যান্ডের কথা বাদ দিলাম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ইংরেজি দেখাতে বাধ্য করে। কিন্তু আমি পৃথিবীর যেখানেই গেছি ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা। টাকা পয়সা যেখানেই ভাঙাতে গেছি ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি। আধিপত্য কার ভাই? আমেরিকার আধিপত্য, ইংল্যান্ডের আধিপত্য, ইউরোপিয়ানের আধিপত্য। কিন্তু ভারতকে কেন তাহলে বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশে এই যে ইসলামাইজেশন, মানে ফলস ইসলামাইজেশন, আমার দেশের 95% হচ্ছে মুসলিম। আমি ধরেন আমার ডাটাতে এদিক সেদিক যদিও হয় 90%-এর নিচে তো হবে না। আচ্ছা, আমার মা মুসলিম, চাচি মুসলিম, দাদি মুসলিম, নানি মুসলিম, সব মুসলিম, আশেপাশে যা দেখি মুসলিম। এই দেশে সবাই মুসলিম, এখানে ইসলাম কায়েম করার কি আছে ভাই? তাহলে ইসলাম কায়েম করতে চায় কেন? এর কারণ হলো পৃথিবীতে যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে সমস্ত সাপ মরে গেছে, সাপুরে খেলা দেখাবে কি নিয়ে? তখন তাকে দড়ি দিয়ে খেলা দেখাতে হবে। একইভাবে ইসলাম খাতরা মে হ্যায়, এইটা সেই মানে বাপ হওয়ার আগের থেকে ইতিহাস দেখতেছি। ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধু ভাষণে বলেছে যে ইসলাম খাতরা হ্যায় মানে কি? তার মানে হচ্ছে যে এই যে ইসলামের জুজু, মানে ইসলাম চলে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর ম্যানেজার সেজে বসে আছে কিছু মানুষ, যারা এই ঘৃণাগুলো ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য সেঞ্চুরি ছড়িয়েছে। ভারত যদি আজকে সৌদি আরব হতো, তাহলে ওই ভারত যদি কিছু বলতো, ধরা যাক ভারতের কোনো বিএসএফ একটা লাথি মারলো কোনো গরু চোরা কারবারিকে, আপনার কি গল্প শুনতেন জানেন? এত মিষ্টি লাথি রাসেল ভাই, বিশ্বাস করেন ওই জায়গাটা মনে হয় আমার জান্নাতে চলে যাবে। সৌদি আরবের একজনকে বলতে শুনেছি যে নবীর দেশের লোকেরা তোমাকে নির্যাতন করেছে, একটু এটা নিয়ে এত বিচার দেওয়ার কি আছে? তুমি তো অটোমেটিক চাল চালায় বেসতে যাবা, কারণ নবীর দেশের লোকেরা তোমারে মারছে। শোনেন ভাই, আমার এই কথাগুলো ফান মনে হতে পারে, সার্কাজম মনে হতে পারে, দিস ইজ দ্য রিয়েলিটি, নট
ইন্ডিয়ান আধিপত্য, এটা হিন্দু বিদ্বেষ। বাংলাদেশে ভারতের সাথে আমি ন্যায্যতার কথা বলি। আজকে 1.5 বছর হয়ে গেছে, আমাকে আপনি একটা অন্যায্য ক্লজ দেখিয়ে যদি বলতেন দিস ইজ দ্য অন্যায্য ক্লজ, উত্তর দেন ভাই, আমি আপনার সাথে সেটা নিয়ে তর্ক করতাম। আমি জীবনেও জানতাম না সীমান্তে কি হয় যদি না 5ই অগাস্ট হতো। আমার অনেক পরিচিত অপরিচিত মানুষের সাথে আমি কথা বলেছি। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস বলেন, ছোট ছোট আরো অন্যান্য দল আছে, সংগঠন আছে। আমার প্রচুর বন্ধু বান্ধব কলকাতা জুড়ে, দিল্লি জুড়ে, চেন্নাই জুড়ে। আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। বিশেষ করে আমার কলকাতার বন্ধুরা যারা আছে, ত্রিপুরা এবং আগরতলা, সেখানে আমি জেনেছি যে সীমান্তে এই যে মানুষ মারা যাওয়ার গল্পগুলো শুনি, সেগুলো কেমন। আমি যখন শুনেছি যে সীমান্ত থেকে ভারতে, মানে বাংলাদেশ থেকে ভারতে যেভাবে আসে, মানে আমার হিসাবে, বিলিভ মি, জানি না কে কিভাবে নিবে, যদি বিএসএফ আসলেই মারে বা বাংলাদেশের বিডিআর আসলেই মারে, তাহলে দুই পক্ষই প্রতিদিন 50 জন করে মারতে পারে। আমার মনে হয় দুই পক্ষই ছাড় দেয়। আমার মনে হয় ভারত থেকেও কিন্তু অনেক লোক, এই যে চোরা কারবারিরা যেরকম চোরা কারবারি করে, বাংলাদেশ থেকেও করে। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। অস্ত্র থাকলেই আর চোরা কারবারি হলেই যে জান নিবেন তাও তো না। সেটাও যে এটাকে হালালকরণ প্রক্রিয়াও আমি করার চেষ্টা করি না, কারণ চোরা কারবারি যদি হয় তাহলে তার জন্য তো আইন বানিয়ে রাখা হয়েছে। তার জন্য তো এটা না যে আমি তাকে বর্ডারে মারবো। সেগুলো খুবই নীতি নৈতিকতার আলাপ। কিন্তু আপনি শুধুমাত্র বর্ডারে কিলিং এর কথা বলে আপনি আধিপত্যর গল্প শোনাবেন, তাহলে প্রতি বছর আমার সৌদি আরবে কতজন মানুষ রেপে শিকার হয়, কতজন মানুষ মারা যায়। বাংলাদেশিদের এই অবিমিশ্রিতকারিতা এবং তাদের এই ডুয়াল ফেস, তারা বলছে যে ভারতের নাকি লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এখানে 2 রকমের উত্তর আছে। একটা হচ্ছে যে ভারতের লক্ষ লক্ষ মানুষের লিস্ট দেন, কারা কারা আছে একটু জানি, 2000 মানুষের এই লিস্ট দেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি ভারতের লোক এসে টাকা নিয়েও যায়, যদি নাইজেরিয়ার লোক এসে টাকা নিয়েও যায়, যদি আমেরিকার লোক এসে টাকা নিয়েও যায়, রোজগার করেই তো নিয়ে যাবে না, কাজ করে, অফিস আদালত করে। এই যে আমি ইংল্যান্ড থেকে টাকা পাঠাই বা টাকা পাঠিয়েছি অতীতে, এই যে মধ্যপ্রাচ্য থেকে আমার ভাইয়েরা টাকা পাঠায়, ওদের লোকরা যদি বলে যে আমাদের সব টাকা নিয়ে যাচ্ছে আমেরিকা, আমাদের সব টাকা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে নিয়ে যাচ্ছে, তখন কি হবে? আজকে যদি বাংলাদেশের মতো সিস্টেম করে দেয় যে ইংল্যান্ড থেকে কোনো টাকা যাওয়া যাবে না, ওয়েস্টার্ন ইউনিয়ন বন্ধ, পেপাল বন্ধ, তখন কি হবে? তখন আপনি সারাদিন ইংল্যান্ডে গালি দিবেন। বাংলাদেশ কেমন একটা অদ্ভুত রাষ্ট্র, তাই না? সারা পৃথিবী থেকে তার কর্মীরা টাকা রোজগার করে দেশে পাঠায় এবং রেমিটেন্সের উপরে সে নির্ভর করে, কিন্তু অন্য মানুষ দেশে চাকরি করে তার দেশে টাকা পাঠালে তার ভালো লাগে না। মানে খুবই ডুয়াল একটা ফেস না? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে ভারতের আধিপত্য নিয়ে যখন আমি কথা বলছি, হেজিমনি, এটার একটা বামপন্থী বা একটা বামপন্থীরা হেজিমনি শব্দটা খুব বলে। আর হেজিমনি বলা মানে হচ্ছে যে আপনি বিরাট বড় জ্ঞানী। এই জন্য আমি বারবার আধিপত্যই বলি। আসলে আধিপত্য কালচারাল আধিপত্য আছে, আধিপত্য রয়েছে, অর্থনৈতিক আধিপত্য আছে, রাজনৈতিক আধিপত্য আছে। বলেন তো বাংলাদেশের কালচারাল আধিপত্যের জায়গাটা ভারত কি আমাকে বলেছে শাহরুখ খানের মাজা দোলানি আপনি দেখেন, আপনি বাধ্য? আপনি 32 ভাঙার পরে আপনি লুঙ্গি ড্যান্স দিচ্ছেন, তার আগে আপনি বলছেন দিল্লি না ঢাকা। এর থেকে বড় আয়রনি আর হতে পারে? এই যে রাকসুর যে সন্ত্রাসীটা আছে সালাউদ্দিন আম্মার, এই যে জুলাই জঙ্গি, একটা রিয়েল জঙ্গির ফেস যদি কেউ দেখতে চায়, সালাউদ্দিন আম্মার। আচ্ছা, এই সালাউদ্দিন আম্মার আপনার রাকসু ইলেকশনের পরে সে লুঙ্গি ড্যান্স দিয়ে নেচেছে, তাই না? এই লোকটা ভারতের আধিপত্যের কথা বলছে না, এই ছেলেটা? আচ্ছা, এখন তাকে কেউ প্রশ্ন করেছে যে আপনি ভারতের আধিপত্য নিয়ে কথা বলছেন? আপনি নিজেই তো ভারতের কালচারাল আধিপত্য বা যেটাকে আপনারা কালচারাল আধিপত্যের অংশ বলে মনে করেন, যে ভারতীয় সিনেমা, এই সেই হাবিজাবি। ডোরেমন নামে একটা মুভি, একটা কার্টুন দেখা যেত। সেই ডোরেমন কার্টুনটা আপনার হিন্দিতে হতো। বাচ্চারা হিন্দিতে কথা বলা শুরু করেছিল। আমি আমার নিজের ভাগ্নে গিয়ে দেখি হিন্দিতে পুরো চোর কথাবার্তা বলে। আমার ভাগ্নে 3টা ভাষা খুব ভালো পারে, হিন্দি খুব ভালো পারে, ইংরেজি খুব ভালো পারে, আর বাংলা তার মাতৃভাষা। আমার কিন্তু একদম খারাপ লাগেনি।
যে হিন্দি সে বলতে পারছে, উর্দু যদি সে বলতে পারতো আমার ভালোই লাগতো, আর একটা নতুন ভাষা শিখেছে, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান। আমি আমার ছেলেকে বলি তো 5টা-6টা ভাষা শিখে ফেলো। হ্যাঁ, কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে মনে করা হয় যে হিন্দিতে কেউ কথা বললে সে খুব খারাপ। আমি কিন্তু খুব ভালো আরবি লিখতে পারি, আমি জানি না কতটা শুদ্ধ হয়, তবে আমাকে আপনি যে কোনো কিছু বাংলায় বলবেন, আমি আপনাকে আরবি জের জবর পেশ দিয়ে মোটামুটি লিখে দিব। যারা আরবির স্টুডেন্ট আছে তারা হয়তো আমার অনেক ভুল ধরবে, কিন্তু এইটা ঠিক, তারা এটাও অ্যাপ্রিসিয়েট করবে যে এটা আনএক্সপেক্টেড, নিজুম ভাই এত ভালো আরবি লিখতে পারে। কিন্তু আমি কিন্তু আরবি বুঝি না। একটা কথা বলি, এই যে আধিপত্যের কথা বলা হয়, এটা কথা বলা হয়, এটা হচ্ছে কমপ্লিটলি বাতাসে তলোয়ার চালানো। ওই যে ফেসিজমের একটা বড় অংশ হচ্ছে কল্পিত শত্রু বের করা। ওরা কল্পিত শত্রু বের করেছে ভারতকে, তা না হলে রাজনীতি চালাতে পারবে না। তো সাপ না থাকলে সাপুরি কি নিয়ে খেলা দেখাবে? সো ভারত একটা কল্পিত শত্রু। আপনি জানেন যে দিল্লিতে গেলে ওরা যখন শুনে বাংলাদেশিরা আপনার এরকম করছে, ওরা খুব হাসাহাসি করে। দিল্লির একেবারে মেইন স্ট্রিমের ছেলেপেলেরা, তাদের কথা হচ্ছে যে বুঝলাম না ঘটনাটা, কাহিনী কি, মানে ভারতের সাথে আমাদের ঘটনাটা কি? ওরা ধরতেই পারে না কেন প্রবলেম, ওরা এগুলো নিয়ে মাথাও ঘামায় না। হ্যাঁ, যেটা আপনারা মনে করেন, এটা এই কিছু সংখ্যক লোকেরা এই কাজটা করে। সো এবার মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। গতকাল 23শে ডিসেম্বর বুধবার ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে, যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না, কিংবা একতরফা নির্বাচন হতে পারে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার বুধবার 23শে ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত এক চিঠি পাঠান। চিঠিতে সহস্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুওজি। চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। চিঠিতে আরো বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেস সদস্যরা চিঠিতে আরো বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা নীতি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। তাদের মতে আইনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খুব কড়া চিঠি। নিঃসন্দেহে ব্যক্তি অপরাধী হতে পারে, ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু রাজনৈতিক দল একদম নিষিদ্ধ এবং সেই রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আমরা বলছি যে নির্বাচন হবে না বা নির্বাচন হবে, কারণ ইউনূসের যে তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে নির্বাচনটা তারা করেই ফেলবে।
কিন্তু নির্বাচন করতে করতে বহু চাপ আসবে, বহুমুখী চাপ আসবে। এর মধ্যে চাপ আসা শুরু হয়ে গেছে। এই যে যেমন এই চিঠিটা, মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যদের চিঠি, এমন আরো চিঠি আসবে নির্বাচনের মধ্যে। এবং ইউনূস যে অনড়, এরকম চাপ আসবে, বাংলাদেশ অগ্নিগর্ভ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, লাশ পড়বে, তাও হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো 10% 15% মানুষের অংশগ্রহণেও নির্বাচন করতে পারে। কারণ নির্বাচনের পরিবেশ কিংবা দেশের পরিবেশটা যদি এমনটা থাকে, এবং আওয়ামী লীগ যদি খুব বড় ধরনের কর্মসূচি নির্বাচনের দিকে ডাকে, যদি না মাস্ট ডাকবে, মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না, তবুও 10% ভোট কেন্দ্রে গিয়ে, এমন তো কোনো আইন নাই যে 10% অংশগ্রহণ করলে সেই নির্বাচনটা বাতিল হবে, এখনো পর্যন্ত তেমন কোনো আইন নেই। তো কাজে 10% 50% মানুষ ভোট দিতে যাবে, তাদের ভোট দিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে। কিন্তু সেই পার্লামেন্টটা তো টিকবে না। আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে, নির্বাচন যতই করতে চাক বা যতই করে ফেলুক না কেন, কয়েকদিনের জন্য হয়তো একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, কিন্তু ইন দ্য লং রান আন্তর্জাতিকভাবে সেটি টিকবে না, দেশীয়ভাবে টিকবে না। এই ঝুলন্ত পার্লামেন্ট দেশ চালাতে পারবে না, সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন কংগ্রেসম্যানরা বা কংগ্রেস সদস্যরা চিঠি পাঠালেন, আরো চিঠি আসবে, এর মধ্যে আরো চাপ আসবে, আরো ফোন আসবে। তারপরেও দেখার বিষয় যে ইউনূস কি করেন, নির্বাচনটাকে এইভাবেই করে যান। তবে এটা ঠিক, এটা হল অফ করে বলতে পারি, ইউনূস কোনোভাবেই, অন্ততপক্ষে ইউনূস ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিবে না, দিতে চাইবে না। কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে স্পেস পায়, এই ইউনূসগণ বাংলাদেশের যে ক্ষতি করেছে, বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ কায়েম করেছে, এবং আওয়ামী লীগের তো অবশ্যই কিচ্ছু থাকবে না। আমি এর আগেও বলেছি, ইউনূসের গ্রামীণ ব্যাংক, ইউনূসের কোনো অস্তিত্ব, ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ গত 1.5 বছরে জীবন শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের কোন নেতা অপরাধ করতে পারে, দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? কই, আওয়ামী লীগের কোন চোর, ডাকাত, বদমাস একটা নেতাকে ধরে দুর্নীতির দায়ে বিচার হয়েছে গত 1.5 বছরে? হম্বি তম্বি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করে দিলাম। একটা চোরকে, আওয়ামী লীগের একটা চোরকে ধরে বিচার করুন, আওয়ামী লীগাররাও খুশি হবে। যারা আওয়ামী লীগের সৎ নিবেদিত প্রাণ, তারা কিন্তু খুশি হবে। ধরতে পেরেছেন একজনকেও? পারেননি, পারবেনও না। নির্বাচনও একটা ভালো নির্বাচন করতে পারবেন না। যাই হোক, চাপ বাড়ছে, বাড়তে থাকুক, আমরা দেখতে থাকি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।